আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার। জি স্যার। ওকে, তোমরা খুব ফাস্ট বই বের করে ফেলো। এই সাউন্ড করে না। তোমাদের বইতে বইতে দেখি প্রথমে আছে কিনা। আচ্ছা, বইয়ের এই পেজে লিখে রাখো আমাদের অধ্যায় থেকে কি কি অ্যাকচুয়ালি জানতে হবে। কেউ জয়েন করতে যাচ্ছে নাকি? না। ওকে, স্টার্ট। এই অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় আমাদের শেষ, কিন্তু এই দ্বিতীয় অধ্যায় থেকে অ্যাকচুয়ালি আমাদের কি কি জানতে হবে তোমরা একটু বইতে তাকাও। ফার্স্ট অফ অল আমাদের এই যে আদিকোষ আর প্রকৃত কোষ, এইটার পার্থক্য জানতে হবে। সেই কই গেল? ওই যে এই আদিকোষ আর প্রকৃত কোষ, এই দুইটার পার্থক্য জানতে হবে। গেল। 2 নম্বরে আমাদের এই দুইটা চিত্র সম্পর্কে অবগত থাকতে হবে যে এই দুইটা চিত্রে আমাদের কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। 3 নম্বর আমাদের এই কোষ প্রাচীরের বর্ণনা আমাদের জানতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট মাইটোকন্ড্রিয়ার সবকিছু জানতে হবে এক্সেপ্ট মাইটোকন্ড্রিয়ার সবকিছু জানতে হবে এক্সেপ্ট এই কয় লাইন, এই 3-4 লাইন না জানলে হবে, কিন্তু এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটুকু জানতে হবে। আর তোমাদের বইতে হয়তো অল্টম্যানের কথা লেখা আছে এখানে, ওইটা একটু অ্যাড করবা। আর এখান থেকে আর কি জানতে হবে, এই যে নিউক্লাসের চিত্রটা হলো জানবা, ভালো করে খেয়াল করবা। তারপরে হলো আমাদের প্যারেনকাইমা কোলেনকাইমার পার্থক্য, যদি পারো পড়বা, না পড়লে নাই। তারপরে টিস্যু ক্লাসিফিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমাদের রক্ত পড়তে হবে, রক্ত সব পড়তে হবে। আমাদের একদম পুরা সেই রং করার মতো কালার করে দিলাম। ওকে, গেল। তারপরে মাসেল খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, কালকে একটা ছবি আঁকাইছিলাম, সেই ছবিটা কই? সেটা তো এখানে না। এই যে নিউরনের এই ছবিটা অথবা এই ছবিটা, এই জিনিসগুলা জানতে হবে। তাহলে 1 নম্বরে বলছি কোষ প্রাচীর, সরি আদিকোষ প্রকৃত কোষের পার্থক্য। 2 নম্বরে বলছি কোষ প্রাচীর। 3 নম্বরে বলেছি মাইটোকন্ড্রিয়া। 4 নম্বরে কোলেনকাইমা প্যারেনকাইমার পার্থক্য, নিউক্লিয়াসের চিত্র। 6 নম্বরে রক্ত। 7 নম্বরে একটা কিসের গঠন, স্নায়ুর গঠন। এই কয়েকটা জিনিস জানতে হবে। খুব দ্রুত বলে ফেললাম ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। এরপরে আমাদের চতুর্থ অধ্যায়। আচ্ছা, তোমরা সবাই খাতা কলম নাও। কে কে আছে? মাহিম, তসলিম, জান্নাতুল, মারিয়া। ওকে, ঠিক আছে। খাতা কলম নিছো? জি স্যার। বুঝতে হবে, এগুলো অ্যাকচুয়ালি বুঝতে হবে। তোমাদের 12 অধ্যায়তে যে দেখাতে হবে, চতুর্থ অধ্যায় শুরু করার আগে 12 অধ্যায় থেকে কয়েকটা জিনিস জানতে হবে। 11 অধ্যায়, এই যে 12 অধ্যায়। এটা তো ওই পাশের ছবি। আচ্ছা, আসো আজকে আমরা যেটা শুরু করতেছি সেটা হলো আমাদের চতুর্থ অধ্যায়। আমরা আজকে যেটা শুরু করতেছি সেটা হলো আমাদের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় শুরু করার আগে আমরা এই চিত্রটা একটু দেখি। তোমরা কি চিত্র সম্পর্কে জানো? কিসের চিত্র এটা? এই যে এই পাশে যে চিত্রটা দেওয়া আছে, এই যে এই চিত্রটা,
এই যে এই চিত্রটা দেখা যাচ্ছে, এই পাশের এই চিত্রটা। আমরা এখনো পড়াশোনা শুরু করিনি, এখন শুরু করবো। আমাদের আজকের অধ্যায় হলো জীবনী শক্তি। খুব ঠান্ডা লাগছে, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, আসো আমরা এই অধ্যায় শুরু করি। প্রথমে আমরা একটা ডিএনএ ছবি দেখি। দেখো, একটা ডিএনএ দেখতে কেমন হয়? তোমরা কি ডিএনএ চেনো? ডিএনএ দেখতে কেমন হয়? একটা ডিএনএ দেখতে জাস্ট এইরকম হয়, তাই তো? এই যে এরকম চলে যায়, এটা তো ডিএনএ, তাই না? তোমরা চেনো না? হ্যালো, জি রেসপন্স স্যার। করো। স্যার তাহলে আরএনএ কেমন? আরএনএ কেমন? যে কোশ্চেন করছিলে হয়তো জি আরএনএ স্যার। কেমন, শোনো। এই দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। এই যে এই পাশে এটা হলো একটা ডিএনএ ছবি, এটা হলো একটা ডিএনএ ছবি। এই যে এই পাশে দুইটা স্ট্র্যান্ড, ডিএনএ হলো দুইটা স্ট্র্যান্ড থাকে, আর আরএনএ থাকে একটা স্ট্র্যান্ড। আরএনএ এর পরের ছবিটাই আরএনএ। এই যে আরএনএ দেখতে হলো এরকম। এই যে এটা হলো একটা আরএনএ, আরএনএ এর হলো একটা মাত্র স্ট্র্যান্ড থাকে, আর ডিএনএ এর হলো দুইটা স্ট্র্যান্ড থাকে। এই যে হলো দুইটা স্ট্র্যান্ড থাকে ডিএনএ এর। এখন আমাদের পড়াশোনা প্রথমে আমরা যেটা শুরু করতেছি, আমরা অ্যাকচুয়ালি চতুর্থ অধ্যায় জীবনের শক্তি শুরু করতেছি, কিন্তু তার আগে ইন্ট্রোডাকশনারি কথাবার্তা হিসেবে আমাদের একটু 12 অধ্যায়তে যাইতে হচ্ছে। এই দেখো, এটা হলো আমাদের কিসের ছবি? এটা হলো একটা ডিএনএ এর ছবি। তো এই ডিএনএ গুলা কিভাবে তৈরি হয়েছে দেখো। আমি যদি একটু ছবিতে তোমাদের দেখাই, তাহলে এই ডিএনএ অ্যাকচুয়ালি আমরা এইরকম দেখতে পাই। হ্যাঁ, এটাকে যখন আমরা ধরো ভালো করে দেখি বা এটার স্ট্রাকচার বা গঠন আমরা দেখি, এই গঠনের স্ট্রাকচার যখন আবিষ্কার হয়, তখন দেখা গেছে ডিএনএটা কেমন। ডিএনএটা, ও 2 পেজে একটু সমস্যা হয়ে যাচ্ছে। এটা হলো 96, 294। এই যে আমাদের একটা ডিএনএ ছবি। এই ডিএনএ দেখো, ভালো করে খেয়াল করো, এখন থেকে আমাদের পড়া স্টার্ট হচ্ছে। ওকে, এই ডিএনএ তে আমরা এই যে যে প্যাচ দেখছি, আমাদের শরীরে যেমন মানব শরীরে, আমাদের শরীরের গঠন ও কার্যগত একক যেমন সেল বা কোষ, বা এই ছোট ছোট কোষ দিয়ে আমাদের টোটাল দেহটা তৈরি হয়েছে। অথবা যদি আমরা একটা বাড়ির কথা চিন্তা করি, একটা টোটাল বাড়ি ছোট 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 ইট দিয়ে তৈরি হয় না? টোটাল একটা বাড়ি ছোট 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 ইট দিয়ে তৈরি হয়। তাহলে এই বাড়ি যদি গাঠনিক ইউনিট বলি, তাহলে সেটা হলো ইট, ঠিক আছে? আর যদি কোষের গাঠনিক ইউনিটের কথা বলি আমরা, সেটা হলো কি, সরি, দেহের, আমাদের শরীরের গাঠনিক ইউনিটের কথা যদি আমরা বলি, তাহলে সেটা হলো কোষ। এতটুকু পর্যন্ত তো আমরা জানি। তারপরে যদি আমরা একটা ডিএনএর গাঠনিক ইউনিটের কথা বলি, সেটাকে আমরা বলতেছি, একটা ডিএনএর গাঠনিক যে ইউনিট, সেই গাঠনিক ইউনিটকে আমরা বলতেছি নিউক্লিওটাইড। তাহলে একটা ডিএনএর গাঠনিক ইউনিটকে আমরা কি বলবো? তোমরা কাইন্ডলি এখান থেকে একটু খাতায় লিখো কষ্ট করে। একটা ডিএনএর যে গাঠনিক ইউনিটকে বলতেছে আমরা নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, ওকে, হলো। এবং এই নিউক্লিওটাইড মানে এই একই জিনিস বারবার 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 রিপিট হইতে হইতে একটা ডিএনএ তৈরি করছে। ধরো এতটুকু একটা নিউক্লিওটাইড, এইটা, এই পাশের এইটা, এই পাশের এইটা, বারবার একই জিনিস রিপিট হইতে 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 আমাদের টোটাল ডিএনএটা তৈরি হয়েছে। তাহলে আমাদের যদি বলা হয় ডিএনএ এর গাঠনিক ইউনিট বা গাঠনিক এককের নাম কি, তোমরা কি বলবা? নিউক্লিওটাইড। কি বলবা? নিউক্লিওটাইড। দেখো, নিউক্লিওটাইড অ্যাকচুয়ালি কোন জায়গাটা? এতটুক জায়গা হলো একটা নিউক্লিওটাইড। এই তিনটা জিনিস মিলে একটা নিউক্লিওটাইড। তোমরা ভালো করে এই ছবিটা লক্ষ্য করো তো। ভালো করে এই ছবিটা যখন তোমরা লক্ষ্য করবা, দেখবা এই যে তিন জিনিসটা নিয়ে বারবার রিপিট হয়েছে। এই দেখো, এই তিনটা এরকম বারবার এই তিনটা জিনিসে রিপিট হয়েছে, তাই না? বলো, বুঝতে পারতেছো?
এইরকম তিনটা জিনিস, এরকম একটা বক্স, তারপরে 5 কোণা এরকম একটা বক্স, তারপর আরেকটা জিনিস। আমি বোঝাচ্ছি এগুলা কি জিনিস। এইরকম জিনিস বারবার রিপিট হয়েছে। নাম্বার 1 এই একটা কথা মাথায় রাখো। নাম্বার 2 একটা জিনিস দেখো, এইদিকে যেদিকে গেছে, দেখো যেদিকে গেছে ট্রেনের সিটের মতো, এক পাশে হলো একদিক, আর একটু সামনে গেলে আর একদিক। তুমি ভালো করে খেয়াল করো তো, এই পাশের এইটুকু দেখো এই মাথাটা সামনের দিকে গেছে, আর এই পাশের এইটুকু মাথাগুলো নিচের দিকে গেছে। তাহলে এক পাশে যেহেতু আমাদের ডিএনএ দুইটা স্ট্যান্ড, তাহলে একটা স্ট্যান্ড ধরো নিচের দিকে গেলে অপর স্ট্যান্ড উপর দিকে যায়। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন দেখো আমরা বলছি ডিএনএ এর গাঠনিক ইউনিটের নাম হলো নিউক্লিওটাইড। কি? নিউক্লিওটাইড, বলো। নিউক্লিওটাইড। এই তিনটা জিনিস নিয়ে অ্যাকচুয়ালি আমাদের নিউক্লিওটাইড গঠিত হয়। এই তিনটা জিনিস নিয়ে আমাদের নিউক্লিওটাইড গঠিত হয়। এখন এই তিনটা জিনিসের মধ্যে তিনটা জিনিস আমি যদি তোমাদের এখানে একটু আঁকার চেষ্টা করি, সেটা হলো এই যে ধরো এই তিনটা জিনিস আমরা ধরলাম, যে একটা ধরো আমাদের, ওকে কোথায় চলে গেছে এটা, ওকে সমস্যা নাই, আবার পেয়ে দিচ্ছি। যদি আমরা আঁকার চেষ্টা করি তাহলে প্রথমে এরকম একটা জিনিস আছে, তার সাথে আমাদের এরকম একটা বক্স ধরো, আর তার এখানে ফসফরাস। আবার যদি আর একটা বক্স আঁকি, এখানে একটা ফসফরাস, আর এই পাশে ওকে। ভালো করে খেয়াল করে এই পাশে যা আঁকতেছি, এই যে এই দিকটায় যা আঁকতেছি, এই দিকটা তার উল্টা জিনিস আঁকতেছি। তারপরে এখানে দেখো, এই যে এইরকম যদি একটা জিনিস হয়, এইরকম জিনিস একটা জিনিস আমরা দেখো এইখানে আঁকছি, যে এই যে তিনটা ইউনিট, এই যে তিনটা ইউনিট, এই পাশে দেখো তিনটা ইউনিট, এইখানে তিনটা ইউনিট, এই পাশে আবার তিনটা ইউনিট, এই পাশে আবার তিনটা ইউনিট। তোমার প্রথমে তিনটা জিনিস জানতে হবে। একটা হলো ডিএনএ তৈরি হয় এরকম ছোট ছোট ইউনিট দিয়ে, যেগুলোকে বলা হয় নিউক্লিওটাইড। তারপরে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, এক পাশের স্ট্যান্ড যদি একদিকে যায়, অন্য পাশের স্ট্যান্ড বিপরীত দিকে যাবে। আরেকটা জিনিস দেখো, এ আর টি এর মধ্যে দুইটা দাগ, সব জায়গায় যখনই এ আর টি দেখবা দুইটা দাগ, আর যেখানে সি আর জি দেখবা সেইখানে দেখবা তিনটা দাগ। যখনই সি আর জি থাকবে সেখানে থাকে তিনটা দাগ। এবার এগুলো আস্তে আস্তে তোমাদের বলতেছি আমি। দেখো এখন এতটুকু জায়গাকে যদি আমরা কল্পনা করি, তাহলে প্রথম আমরা যদি একটু নাম্বারিং করি, এটাকে যদি 1, এটাকে 2, এটাকে 3 ধরি, তাহলে একটা নিউক্লিওটাইডের, তাহলে একটা, যদি তুমি নিউক্লিওটাইডের কথা চিন্তা করো, স্যার তাহলে কথা ভেঙে ভেঙে আছে। সবার কি কথা ভেঙে ভেঙে যাচ্ছে? না স্যার। তুমি তাহলে লিভ নিয়ে আবার জয়েন করো, তাহলে দেখবে ঠিক হয়ে গেছে। ওকে, এই একটা নিউক্লিওটাইডের আমি যদি 1 নম্বরের কথা চিন্তা করি, এইখানের এই 1 নম্বরের কথা চিন্তা করি, তাহলে 1 নম্বর যে জিনিসটা, 1 নম্বর জিনিসটা হলো নাইট্রোজেন বেজ। 1 নম্বর হলো নাইট্রোজেন বেজ। 2 নম্বর যে জিনিসটা, 2 নম্বর হলো পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার। আর 3 নম্বর যে জিনিসটা, 3 নম্বর হলো, ধরো আমরা লিখলাম অজৈব ফসফেট, অজৈব ফসফেট। এখন আমাদের তিনটা জিনিস নিউক্লিওটাইডের মধ্যে তিনটা জিনিস থাকে, সেই তিনটা জিনিস সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে। এই জানার মধ্যে প্রথম যে জিনিসটা আছে আমাদের, প্রথম যে জিনিসটা স্যার জানা আছে, স্ক্রিন তো আটকে আছে। সবারই এরকম হচ্ছে? না স্যার। বাকিরা রেসপন্স করো, সবার কি এরকম হচ্ছে? জি না স্যার।
ও তাহলে হয়তো ওর নেট কানেকশনে একটু প্রবলেম হচ্ছে। ওকে, এখন নিউক্লিওটাইডের মধ্যে আমরা বলছি তিনটা জিনিস আছে। একটা হলো আমাদের নাইট্রোজেনাস বেস, একটা হলো পেন্টোজ সুগার, একটা হলো অজৈব ফসফেট। এই যে নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ঘটিত যে বেসটা আছে, এই নাইট্রোজেন ঘটিত বেস হলো দুই ধরনের। খাতায় এগুলো লেখো ভাই, দুই ধরনের। এক নম্বরে আমরা বলছি এটাকে বলতেছি পিউরিন, আর একটাকে আমরা বলতেছি পাইরিমিডিন। পাইরিমিডিন একটা হলো আমাদের পিউরিন, একটা হলো পাইরিমিডিন। নাইট্রোজেন বেসকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো পিউরিন, একটা হলো পাইরিমিডিন। এই পিউরিনের মধ্যে আমাদের দুইটা জিনিস থাকে, একটা থাকে অ্যাডিনিন, একটা থাকে গুয়ানিন। আর পাইরিমিডিনের মধ্যে আমাদের থাকে সাইটোসিন আর হলো থায়ামিন। ওকে, তাহলে নাইট্রোজেনাস বেজের মধ্যে আমরা কি কি পাইছি? পিউরিন আর পাইরিমিডিন। পিউরিনের মধ্যে আছে এ আর জি, পাইরিমিডিনের মধ্যে আছে সি আর টি, বা অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। বলো তো কি কি থাকে নাইট্রোজেনাস বেজের মধ্যে? দুই ধরনের নাইট্রোজেনাস বেজ আছে, কি কি? একটা হলো পিউরিন, আরেকটা পাইরিমিডিন। পাইরিমিডিন। পিউরিনের মধ্যে কি আছে? অ্যাডিনিন আর গুয়ানিন। কে কে আছে? বলো কে কে আছে? অ্যাডিনিন আর হলো গুয়ানিন। কে কে আছে? Adenine and guanine. গুয়ানিন। আর পাইরিমিডিনের মধ্যে আছে সাইটোসিন, থায়ামিন। সাইটোসিন, থায়ামিন। কে কে আছে? সাইটোসিন, থায়ামিন, হাইড্রোজেন। থায়ামিন। আর পেন্টোজ সুগার মানে, পেন্টোজ সুগার মানে এমন একটা সুগার বা শর্করা বা গ্লুকোজের কথা চিন্তা করো তোমাদের লেভেলে, যে এটাই হলো 5টা কার্বন আছে। কার্বন তো আমরা চিনি, সি মানে কার্বন। যেখানে 5টা কার্বন আছে সেটা হলো আমাদের পেন্টোজ সুগার। এরকম একটা স্ট্রাকচার, বেনজিনের মতো এরকম একটা স্ট্রাকচার, যার হলো 5টা কোণা আছে, 5টা কোণায় 5টা কার্বন আছে। এইটা হলো সে পেন্টোজ সুগার, এটা সে পেন্টোজ সুগার। ওকে, আর একটা হলো অজৈব ফসফেট, যেটা হলো ফসফেট। ওকে, এতটুকু পর্যন্ত আমরা দেখছি। এখন আসো বইতে কি বলছে দেখো। এই যে আমাদের কি বলছে দেখো। ওকে, এগুলো মুছে দিই আমরা। এই যে আমাদের এখান থেকে আমরা পড়া শুরু করি। দেখো কি বলছে। আমাদের যে ডিএনএতে কি কি থাকে? 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন ঘটিত বেস, আর একটা হলো অজৈব ফসফেট। আমরা অলরেডি বলছি নাইট্রোজেনাস বেস থাকে, 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে, অজৈব ফসফেট থাকে। এবার এই নাইট্রোজেন এইগুলো আবিষ্কার করছে কি? ডিএনএ আবিষ্কার করছে ওয়াটসন আর ক্রিক, দুইজন বিজ্ঞানী। এরা হলো ওয়াটসন আর ক্রিক 1953 সালে এরা আবিষ্কার করে, এবং এর জন্য এরা নোবেল পুরস্কারও পায়। আর এই নাইট্রোজেনাস বেস, এই নাইট্রোজেনাস বেস আবার দুই ধরনের। একটা হলো কি বলছি? পিউরিন, আর একটা কি? পাইরিমিডিন। পাইরিমিডিন। এই পিউরিনের মধ্যে আমরা বলছিলাম কি কে থাকে? অ্যাডিনিন আর গুয়ানিন। গুয়ানিন। আর Guanine, পাইরিমিডিনের মধ্যে কে কে থাকে? সাইটোসিন আর cytosine, thiamine. থায়ামিন। ভেরি গুড। ওকে, এই পর্যন্ত আমরা জানছি। এবার শোনো, যখন এই যে ধরো এই অ্যাডিনিনের সাথে প্রথমে এতটুক দেখো, প্রথমে এতটুক এই অ্যাডিনিনের সাথে ধরো এই যে একটা, এটা হলো একটা, এইগুলা তো একটা নাইট্রোজেনাস বেস। এইখানে যা আছে এই যে অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, থায়ামিন, অ্যাডিনিন, অ্যাডিনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, গুয়ানিন, সাইটোসিন, এরা সব হলো আমাদের কি বেস? নাইট্রোজেন ঘটিত বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষার। তাই তো আমরা কেবল দেখলাম। তো এই যে এই নাইট্রোজেন ঘটিত ক্ষারের সাথে যদি 5 কার্বন বিশিষ্ট শর্করা যুক্ত হয় অথবা পেন্টোজ সুগার যুক্ত হয়, তাহলে এই ধরো আমরা বলতেছি অ্যাডিনিন। ধরো এই অ্যাডিনিনকে আমরা নিচ্ছি, এই অ্যাডিনিন খাতায় লেখো। অ্যাডিনিনের সাথে যদি 5 কার্বন বিশিষ্ট এই শর্করা যুক্ত হয়, তখন এর নাম হয়ে যায় অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন। অ্যাডিনের সাথে 5 কার্বন বিশিষ্ট শর্করা যুক্ত হলে তার নাম হয় অ্যাডিনোসিন। তাহলে এই পর্যন্ত আমাদের পড়া শেষ। দেখো এই পর্যন্ত আমাদের পড়া শেষ। ধরো এটা একটা অ্যাডিনিন, এদের সাথে 5 কার্বন বিশিষ্ট শর্করা হয়েছে, তার নাম হলো অ্যাডিনোসিন। এবার এবার তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, খাতায় লিখো। এক মানে হলো মোনো,
এক মানে হলো মোনো, 2 মানে হলো ডাই, 3 মানে হলো ট্রাই, 4 মানে হলো টেট্রা, 5 মানে হলো পেন্টা, 6 মানে হলো হেক্সা, 7 মানে হলো হেপ্টা, 8 মানে হলো অক্টা। অনেকগুলা জানছি, আমাদের জাস্ট এখন এই 3টা লাগবে অনলি। তাহলে তোমরা আমাকে বলো এবার, এই যে অ্যাডিনোসিনকে যদি আমরা ধরো এ দ্বারা প্রকাশ করতেছি, এই অ্যাডিনোসিনের সাথে আমরা একটা ফসফেট যুক্ত করেছি, তাহলে এর নাম কি হবে? অ্যাডিনোসিন মোনোফসফেট। যেহেতু একে আমরা কি বলছি? মোনো। তাহলে অ্যাডিনিনের সাথে একটা ফসফেট যুক্ত করলে তার নাম কি হবে? অ্যাডিনোসিন অ্যাডেনিন মনোফসফেট। অ্যাডিনোসিন। ভালো করে উচ্চারণ করো, অ্যাডিনোসিন। ও সিস লিখছি কেন? আমি তো ভুল লিখছি। ওকে, অ্যাডিনোসিন মোনোফসফেট। বলো, উচ্চারণ করো, অ্যাডিনোসিন মোনোফসফেট। বলো, অ্যাডিনিনের সাথে একটা ফসফেট যুক্ত হলে, যেহেতু এক মানে মোনো, তাহলে একটা ফসফেট যুক্ত হলে অ্যাডিনোসিন মোনোফসফেট। বুঝা গেছে? জি স্যার। এবার আবার দেখো, বলেন স্যার, বুঝিনি। হ্যাঁ শোনো, আমরা প্রথমে কি করছি? নাইট্রোজেনাস বেস আর পেন্টোজ সুগারে যুক্ত করছি, মানে এই যে এতটুকু জায়গায় যুক্ত করছি। ধরো এটা একটা অ্যাডিনিন ধরছি আমরা, এইটা হইতে পারে অ্যাডিনিন, হইতে পারে থায়ামিন, হইতে পারে গুয়ানিন, হইতে পারে সাইটোসিন, হইতে পারে। আমরা 4টা না নিয়ে শুধুমাত্র অ্যাডিনিনকে নিছি, অ্যাডিনিনকে ধরো এটা আমরা চিন্তা করছি, এটা হলো একটা অ্যাডিনিন। অ্যাডিনিনের সাথে যখন এই পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট, 1টা 2টা 3টা 4টা 5টা 5 কার্বন বিশিষ্ট শর্করা যুক্ত হয়, এই অ্যাডিনিনের সাথে যখন 5 কার্বন বিশিষ্ট শর্করা যুক্ত হয়, তখন তাকে আমরা বলি অ্যাডিনোসিন। তখন তাকে আমরা কি বলি? অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনের সাথে যদি আমরা একটা ফসফেট যুক্ত করি, কেন ফসফেট যুক্ত করব? কারণ আমাদের এইখানে দেখো, এইখানে ধরো এই অ্যাডিনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট শর্করা যুক্ত করছি, এইখানে ফসফেটকে যুক্ত করা লাগবে না, যেহেতু আমরা বলছি নিউক্লিওটাইডের 3টা জিনিস থাকে, আমরা 2টা জিনিস অলরেডি যুক্ত করে ফেলছি। অ্যাডিনিনের সাথে আমরা 5 কার্বন বিশিষ্ট শর্করাকে যুক্ত করে ফেলছি, তাহলে কি হচ্ছে? অ্যাডিনোসিন। এর সাথে আমাদের ফসফেটকে যুক্ত করতে হবে না, হ্যাঁ কিনা তাই বলো? জি স্যার। বলো। ওকে, তাহলে আমরা এই অ্যাডিনোসিনকে ধরো এ দ্বারা প্রকাশ করছি। এখন বলতে পারো ভাই অ্যাডিনিনকেও এ বলতেছেন, অ্যাডিনোসিনকে এ বলতেছেন। আসলে অ্যাডিনিন তুমি এখন ভুলে যাও, তুমি জাস্ট মনে রাখো অ্যাডিনোসিন। আমরা বোঝার সুবিধার্থে এ ধরলাম। এখন এই অ্যাডিনিনের সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে, তাকে আমরা কি বলতেছি? অ্যাডিনোসিন মোনোফসফেট। কি বলতেছি? অ্যাডিনোসিন মনোফসফেট। মোনোফসফেট। কেন মোনোফসফেট? বা কারণ এক মানে আমরা বলছি, এক মানে হলো মোনো, এক মানে কি? এক মানে হলো মোনো, মনো। অ্যাডিনোসিন মোনোফসফেট। এখন তোমরা বুদ্ধি করে বলো তো, এই অ্যাডিনোসিন মোনোফসফেট থাকলো, তার সাথে আরেকটা ফসফেট যুক্ত হলো, তাহলে ফসফেট কয়টা হলো? আগে একটা ছিল, 2টা। আরেকটা তাহলে অ্যাডিনোসিন কত ফসফেট হবে? ডাইফসফেট। ভেরি গুড, যে বলছো ভেরি গুড। কারণ এই যে আমাদের বলছি 2 মানে কত? 2 মানে ডাই। তো 2 মানে যদি ডাই হয় তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট। এই যে আমরা এখানে বলছি 2 মানে হলো ডাই। আবার চিন্তা করো, এবার বুদ্ধি করে আরেকজন বলো, অ্যাডিনোসিন ডাইফসফেট, এর সাথে আরো একটা ফসফেট যুক্ত করেছি, এটাকে আমরা কি বলবো বলো তো? অ্যাডিনোসিন অ্যাডিনোসিন ট্রাই ভেরি গুড, ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তাহলে এতটুকু লেখা তোমাদের হলে নিচে রাখো, কোন অণুতে ফসফেট যুক্ত করার প্রক্রিয়াকে বলে হলো ফসফোরাইলেশন।
তাহলে যদি কোশ্চেন আসে ফসফোরাইলেশন কাকে বলে, তাহলে কোন অণুতে ফসফেট যুক্ত করার প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলে। কোন অণুতে ফসফেট যুক্ত করার প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলে। তাহলে বলো ফসফোরাইলেশন কাকে বলে? কোন অণুতে ফসফরাস যুক্ত করার প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলে। ওকে, কোন অণুতে ফসফেট যুক্ত করার প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলে। এখন আসো আমরা উল্টা কাজ করি, আমরা এতক্ষণ যা পড়ছি তার উল্টা কাজ করি। ধরো এটিপি থেকে একটা ফসফেট আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে 3টা ফসফেট ছিল, ট্রাই ফসফেট ছিল, তাহলে এখন কি হবে, কয়টা ফসফেট হবে? একটা 3টা ফসফেট ছিল, আমরা একটা বাদ দিছি, তাহলে কয়টা থাকবে? দুইটা 2কে আমরা কি বলতেছি? 2কে বলতেছি ডাই। ওকে, তাহলে এইটা হলো কি অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন কত ফসফেট? ডাইফসফেট। বুঝা গেছে? বুঝেছো সবাই? স্যার বুঝেছো? স্যার আবার স্যার বলে দিলে ভালো। ওকে, এই তো কোশ্চেন করতে হবে, কোশ্চেন না করলে তো বুঝতে পারবে না। তো এটা আমি আবার কেটে দিই। ধরো আমরা বলছি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তার মানে এখানে ফসফেট আছে কয়টা? তিনটা 3টা। এই 3টা ফসফেট থেকে একটা ফসফেট বাদ দিলে আমাদের কি তৈরি হবে? অ্যাডিনোসিন ডাইফসফেট ডাই ডাইফসফেট। 2টা হয়ে গেল। ডাইফসফেট মানে 2। এই যে এখানে আমরা দেখছি ডাই মানে হলো 2, ঠিক আছে? এই যে এখানে দেখছি না আমরা ডাই মানে হলো 2। ওকে, আবার এবার বলো, যদি এটা বুঝে থাকো তাহলে এবার বলো অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে আরেকটা ফসফেট যদি বের করে নিয়ে যায় তাহলে কি থাকবে বলো? ডাইফসফেট ছিল 2টা, তাহলে একটা ফসফেট বের করে নিয়ে গেলাম, তাহলে ফসফেট আছে কয়টা? একটা। এককে বলি আমরা মোনো। এই যে এককে কি বলতেছি আমরা? এককে বলতেছি এই যে মোনো। ওকে, তাহলে দেখো, ওকে, তাহলে এই যে এটিপি থেকে যদি আমরা একটা ফসফেটকে বাদ করি, সে বাদ দিয়ে দিই, সেটা হলো এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট। আবার এডিপি থেকে যদি আমরা একটা ফসফেটকে বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে এএমপি অ্যাডিনোসিন মোনোফসফেট ফসফেট। তাহলে এই প্রক্রিয়াকে কি বলে? কোন জায়গা থেকে, কোন অণু থেকে, ওয়েট, কপি করবো কি করে? ওকে, থাক, ওটা থাক। তাহলে কোন, লেখো এটা, কোন অণু থেকে ফসফেট বাদ দেওয়ার প্রক্রিয়াকে ডিফসফোরাইলেশন বলে। ডিফসফোরাইলেশন বলে। তাহলে আমাকে বলো কোন অণুতে ফসফেট যুক্ত করার প্রক্রিয়াকে কি বলে? ফসফোরাইলেশন। আর কোন অণু থেকে ফসফেট বাদ দেওয়ার প্রক্রিয়াকে আমাদের কি বলে? ডিফসফোরাইলেশন। ডিফসফোরাইলেশন। ডি মানে হলো বাদ দেওয়া, আর আগে যা ছিল তাই, তাহলে ফসফোরাইলেশন মানে ফসফেট যুক্ত করা, ডি মানে হলো বাদ দেওয়া, তাহলে ডি ফসফোরাইলেশন মানে ফসফেট বাদ দেওয়া। তাহলে ডি ফসফোরাইলেশন মানে ফসফেট বাদ দেওয়া। এবার প্রথম থেকে আবার বলি, আমরা প্রথমে বলছিলাম ডিএনএ হলো ছোট ছোট নিউক্লিওটাইড দিয়ে গঠিত। নিউক্লিওটাইডের মধ্যে 3টা জিনিস থাকে। একটা হলো নাইট্রোজেন বেস থাকে এই যে মাঝখানে, আর একটা পেন্টোজ সুগার থাকে এই 5 কার্বন বিশিষ্ট এই যে বেনজিনের মতো স্ট্রাকচার, আর হলো থাকে আমাদের অজৈব ফসফেট। এই নাইট্রোজেন বেস হলো 2 রকম ছিল, একটা হলো পিউরিন, একটা হলো পাইরিমিডিন। পিউরিনের মধ্যে ছিল অ্যাডিনিন গুয়ানিন, পাইরিমিডিনের মধ্যে ছিল সাইটোসিন থায়ামিন। এবার এই নাইট্রোজেনাস বেজের সাথে পেন্টোজ সুগারকে যুক্ত করলে আমাদের কি হয়? ধরো এই অ্যাডিনিনকে নিলাম নাইট্রোজেনাস বেস, তার সাথে 5 কার্বন বিশিষ্ট শর্করা বা পেন্টোজ সুগারকে যুক্ত করলাম,
তাহলে যে জিনিসটা হলো সেটা হলো অ্যাডিনোসিন। সেটা হলো কি অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনের সাথে একটা ফসফেটকে যুক্ত করলে হচ্ছে অ্যাডিনোসিন মোনোফসফেট। অ্যাডিনোসিন মোনোফসফেটের সাথে আরো একটা ফসফেট যদি যুক্ত করি, যেহেতু একটা আছে অলরেডি, আর একটা যুক্ত করলে অ্যাডিনোসিন ডাইফসফেট। অ্যাডিনোসিন ডাইফসফেট, দুইটা ফসফেট আছে, আরো একটা ফসফেট যুক্ত করলাম, তাহলে হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ট্রাই এই কোন অণুতে ফসফেট যুক্ত করার প্রক্রিয়াকে কি বলে আমাদের? ফসফোরাইলেশন। 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 যদি উল্টা কাজ করি, ধরো এটিপি থেকে একটা ফসফেটকে বাদ দিয়ে দিছি, তাহলে তিনটা ছিল ট্রাইফসফেট, তাহলে দুইটা হয়ে যাবে ডাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট। অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে আর একটা যদি ফসফেট বাদ দিই, তাহলে কি হবে? অ্যাডিনোসিন মোনোফসফেট। তাহলে কোন অণু থেকে ফসফেট বাদ দেওয়ার প্রক্রিয়াকে ডিফসফোরাইলেশন বলে। তাহলে এখন আবার বলো, এটিপি, এটিপিতে কয়টা ফসফেট আছে? 3টা। এটিপি। তাহলে এটিপির কথা যদি চিন্তা করি, তাহলে এর হলো ফসফেট আছে 3টা। এটিপিতে ফসফেট আছে 3টা। এর যে প্রান্তীয় ফসফেট অণুতে, এই ফসফেট অণুতে অ্যাকচুয়ালি কি থাকে? এই ফসফেট অণুতে শক্তি থাকে। এই প্রান্তীয় ফসফেট অণুতে 7.3 কিলো ক্যালোরি শক্তি থাকে। এটাকে যদি আমরা কিলো জুলে প্রকাশ করি, তাহলে 30.55 কিলো জুল শক্তি থাকে। এই এটিপিতে যে 3টা ফসফেট আছে, এটিপিতে যে 3টা ফসফেট আছে, এই 3টা ফসফেট অণুর এই প্রান্তীয় ফসফেট অণুতে, এই ফসফেট অণুতে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকে, অথবা 30.55 কিলো জুল শক্তি জমা থাকে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এবার আসো বইতে। এবার চতুর্থ অধ্যায় বের করো। প্রথমে বলতেছে জীবনী শক্তি কি জিনিস? জীবনী শক্তি কিছু না, আমাদের শরীরের মধ্যে যেসব অণু পরমাণু আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের অণু আছে। যেমন ধরো তুমি গ্লুকোজ খাইলা, শরীরের মধ্যে গেল, ওই গ্লুকোজের যে রাসায়নিক বন্ধন আছে গ্লুকোজের মধ্যে, ওই বন্ধন ওকে দাঁড়াও বোঝাচ্ছি। ধরো তোমার শরীরের মধ্যে গ্লুকোজ আছে, এই গ্লুকোজ তো কি একটা রাসায়নিক বন্ধন C6H12O6। এটা হলো গ্লুকোজের সংকেত, যেমন পানির সংকেত হলো H2O, গ্লুকোজের সংকেত হলো এটা C6H12O6। এই তোমার গ্লুকোজকে ভাঙতে বা এই অণুটাকে ভাঙতে বা এই যৌগটাকে ভাঙতে গেলে তুমি ধরো শক্তি তৈরি হলো, এই যৌগটাকে তুমি ভাঙলে এবং তৈরি হলো কি শক্তি। এই যে আমাদের শরীরে কোন অণুর মধ্যে যে রাসায়নিক বন্ধন আছে, এই ধর সির মধ্যে, এইচ এর মধ্যে, অক্সিজেনের মধ্যে, 3টা তো বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। এই বন্ধন ছিন্ন করলে অ্যাকচুয়ালি আমরা শক্তি পাই। তাহলে আমাদের শরীরের মধ্যে যে অণু বা পরমাণু না, অ্যাকচুয়ালি যে অণু বা যে যৌগ আছে, ওই যৌগগুলোকে ভাঙলে আমরা শক্তি পাই। এই শক্তিকে বলা হচ্ছে জীবনী শক্তি। তোমার বইতে লেখা আছে যে জীবদেহ বা জৈব অণু রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে বলা হয় জৈব শক্তি। এখানে বইতে লিখে রাখো, প্রাপ্ত শক্তিকে জৈব শক্তি বলে। জৈব শক্তি বলে। তাহলে জীবদের মধ্যে যে অণু আছে, অণু বা যৌগ আছে, সেইগুলোর মধ্যে যে রাসায়নিক বন্ধন, তা ভাঙলে যে শক্তি পাওয়া যায় তাকে বলা হয় রাসায়নিক শক্তি। তাহলে জীবদেহ বা জৈব অণু রাসায়নিক বন্ধন ছিন্ন করে প্রাপ্ত শক্তিকে বলা হয় জৈব শক্তি বা জীবনী শক্তি। বুঝা গেছে? এরপরে প্যারাটা খুব খুব ইম্পর্টেন্ট। এই দেখো কি বলছে, আমরা অলরেডি পড়ে ফেলছি এটা, এখন তোমরা জাস্ট মিলাবা। ডিএনএ আরএনএ এর গাঠনিক উপাদানের মধ্যে হলো একটা হলো অ্যাডিনিন, আমরা পড়ছি। এটা হলো একটা কি বেস? নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস। নাইট্রোজেন এর বেস। সাথে 5 কার্বন রাইবোজ সুগার বা 5 কার্বন শর্করা যুক্ত হলে কি তৈরি করে? এডিনোসিন। অ্যাডিনোসিন। এডিনোসিস। এই অ্যাডিনোসিনের অণুর সাথে একটা, দুইটা, 3টা ফসফেট যুক্ত হয়ে যথাক্রমে কি তৈরি করে? অ্যাডিনোসিন মোনোফসফেট। অ্যাডিনোসিন মনোফসফেট। তারপরে দুইটা যুক্ত মনোফসফেট। হলে, ডাইফসফেট। আর 3টা এডিনোসিন যুক্ত হলে ডাইফসফেট। ট্রাইফসফেট। ওকে।
এই যে ফসফেট যুক্ত করা, কোন অণুতে ফসফেট যুক্ত করার প্রক্রিয়াকে কি বলে, কি বলছিলাম? ফসফোরাইলেশন। আর এর বিপরীত প্রক্রিয়া ফসফেট গ্রুপ বের করে দেওয়া বা ছিন্ন করা, এই প্রক্রিয়ার নাম কি? ইজ ডিফসফোরাইলেশন। এইগুলো অলরেডি আমাদের পড়া গেছে। আর এটিপির প্রান্তীয় অণুতে কতটুক শক্তি থাকে? 7.3 কিলো ক্যালোরি অথবা 30.55 কিলোজুল। কিলোজুল। এতটুকু বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এবার আসো নেক্সট কথাবার্তায়। নেক্সটে একটা এখানে কথা হয়েছে, এটা আমাদের জানতে হবে। আমরা যে খাবার খাই তা জানিতে হয়। জাস্ট এই কয় লাইন দাগায় রাখো, বলে দিচ্ছি এটা কি জিনিস। তোমার কোশ্চেন আসবে, কোশ্চেনটা শোনো। কোশ্চেন হলো এটিপি কে, আমরা যে এটিপি তৈরি করলাম একটু আগে, এই এটিপি কে কেন জৈব মুদ্রা, শক্তি মুদ্রা অথবা বায়োলজিক্যাল কয়েন অথবা এনার্জি কয়েন অথবা রিচার্জেবল ব্যাটারি বলা হয়? কোশ্চেন হলো এটা, এটিপি কে কেন রিচার্জেবল ব্যাটারি বলা হয়, এটিপি কে কেন এনার্জি কয়েন বলা হয়, বায়োলজিক্যাল কয়েন বলা হয়, শক্তি মুদ্রা বলা হয়, জৈব মুদ্রা বলা হয়? সব উত্তরই একই। উত্তরটা কি? উত্তর হলো এই যে এই পেজের মধ্যে। ওকে ওয়েট, আমরা এটা ওকে, এটিপি কে কেন শক্তি মুদ্রা, জৈব মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন বলা হয়? খুব সহজে শোনো। আমরা যখন খাবার খাই, আমরা অলরেডি পড়ছি অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে একটা ফসফেট যুক্ত হলে কি তৈরি হয়? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ট্রাইফসফেট। আর উল্টো জিনিসটা যদি করি, অ্যাডিনোসিন ট্রাইফসফেটের সাথে থেকে যদি একটা ফসফেট বিয়োগ করি তাহলে কি তৈরি হয়? যেহেতু ট্রাই থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেটের সাথে থেকে একটা ফসফেট বিয়োগ করলে কি হবে? অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাইফসফেট। ওকে, এতটুকু আমরা জানি। তাহলে আমরা যে খাবার খাই, এই যে আমরা ফসফেট যুক্ত করতেছি, এই যে আমরা অ্যাডিনোসিনের সাথে একটা ফসফেট যুক্ত করলে অ্যাডিনোসিন মনোফসফেট হচ্ছে, অ্যাডিনোসিন মনোফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত করলে অ্যাডিনোসিন ডাইফসফেট হচ্ছে, তবে অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত করলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে। এই যে যে ফসফেট যুক্ত করতেছি, এই ফসফেট যুক্ত করতে গেলে আমাদের শক্তি দেওয়া লাগে। কি দেওয়া লাগে? শক্তি। শক্তি দেওয়া লাগে। দেখো, আমরা যে খাবার খাই, আমরা যে খাবারগুলা খাই, ওই খাবার থেকে আমরা শক্তি পাই। সেই শক্তি দিয়ে এডিপির সাথে যুক্ত হয় ফসফেট। এডিপির সাথে ফসফেট যুক্ত হলে যেন কি তৈরি হয়? অ্যাডিনোসিন ডাইফসফেট। এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হলে কি তৈরি হয়? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এডিপির সাথে মানে দুইটা ফসফেট আছে, তার সাথে আর একটা ফসফেট যুক্ত করলাম। এই যুক্ত করতে যে শক্তি পাচ্ছি, শক্তি কোত্থেকে আসতেছে? আমাদের খাবার থেকে। খাবার থেকে আসতেছে। খাবার থেকে শক্তি আসলো, সেই শক্তি দিয়ে এডিপির সাথে আমি কি করলাম? এডিপির সাথে একটা ফসফেট যুক্ত করে তৈরি করলাম কি? এটিপি তৈরি করলাম। আবার যখন আমরা কোন কাজ করতেছি, ধরো এখন লিখতেছি, লিখতে গেলে আমাদের কি দরকার হবে? লিখতে গেলে আমাদের কি দরকার? শক্তি দরকার। তখন কি হবে? যেহেতু এই যে আমরা বলছি এর প্রান্তীয় অণুতে 7.3 কিলো ক্যালোরি শক্তি যেহেতু আছে আমাদের, তখন আমরা কি করব? এই যে তিনটা ফসফেট থেকে একটা ফসফেটকে বের করে দেব। এটিপির তিনটা ফসফেট থেকে, এটিপির তিনটা ফসফেট থেকে একটা ফসফেট বের করলে দিলে কি যেন তৈরি হয়? ডাইফসফেট। অ্যাডিনোসিন ডাইফসফেট। একটা ফসফেট যখন এখান থেকে একটা ফসফেট বের হয়ে যাবে, দাঁড়াও পুরোটা টোটালটা মুছে দেবো যাচ্ছি। যখন আমাদের একটা ফসফেট বের হয়ে যাবে, যখন একটা ফসফেট, এই যে একটা ফসফেট এটিপি থেকে বের হয়ে গেল, বের হয়ে গেলে ফসফেটের সাথে সাথে কি বের হয়ে যাবে? শক্তি বের হয়ে যাবে। এটিপির সাথে, এটিপি থেকে একটা ফসফেটকে বের করে দিলে সাথে শক্তি বের হয়ে গেল। এই শক্তি দিয়ে এখন আমরা যে কাজ করার দরকার আমাদের, সেই কাজগুলা করি। আবার চিন্তা করো, আবার কি? আমরা খাবার খাচ্ছি, খাবার থেকে আমরা কি পাচ্ছি? খাবার থেকে আমরা শক্তি পাচ্ছি। সেই শক্তি দিয়ে, খাবার থেকে আমরা শক্তি পাচ্ছি, সেই শক্তি দিয়ে এডিপির সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়ে তৈরি করে এটিপি। আবার যখন আমাদের দরকার হয় তখন এখান থেকে একটা ফসফেট বের হয়ে যায়, তৈরি করে এডিপি এবং শক্তি বের করে দেয়। এই শক্তি দিয়ে আমরা কাজ করি। এই সাইকেল চলতেই আছে, তাই না?
জি জি স্যার। স্যার। এই জন্য এটিপি কে বলা হয় রিচার্জেবল ব্যাটারি, এই জন্য এটাকে বলা হয় এটিপি এডিপি সাইকেল, এই জন্য এটিপি কে বলা হয় বায়োলজিক্যাল কয়েন, এই জন্য এটিপি কে বলা হয় শক্তি মুদ্রা। বোঝা গেছে? এই যত কোশ্চেন সব কোশ্চেনের উত্তর একই। তুমি কি লিখবা? এটিপি কে বলা হয় জৈব মুদ্রা, কারণ আমরা যে খাবার খাই খাবার থেকে শক্তি পাই, সেই শক্তি দিয়ে এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। আবার যখন আমাদের শক্তি দরকার হয় তখন একটা ফসফেট বের হয়ে যায়, শক্তি রিলিজ করে বা শক্তি নির্গত করে, সেই শক্তিতে আমরা কাজ করি। আবার যখন খাবার খাই আবার ফসফেট যুক্ত এটিপি তৈরি করে, আবার এটা তৈরি করে, এরকম সাইক্লিক্যাল প্রসেসে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। এই জন্য এটিপি কে বলা হয় বায়োলজিক্যাল কয়েন, এনার্জি কয়েন, জৈব মুদ্রা, শক্তি মুদ্রা, রিচার্জেবল ব্যাটারি। এইটা দেখো ইসের মতো না, আমাদের ফোনের ব্যাটারির মতো না, যখন আমরা খেয়ে চার্জ দিচ্ছি তখন এটিপি তৈরি হচ্ছে, আবার ব্যবহার করলে চলে যাচ্ছে। এই জন্য এটাকে বলা হয়েছে রিচার্জেবল ব্যাটারি, এটার সাথে তুলনা করে বলা হয়েছে। এটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, এতটুকু ক্লিয়ার? এবার আসুন তারপরের টপিক। প্রথমে সংজ্ঞা লেখো, সালোক সংশ্লেষণ কাকে বলে? তাহলে সালোক সংশ্লেষণ কাকে বলে? যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ, উদ্ভিদ তো লিখে নি, যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ তার পাতার মেসোফিল টিস্যুতে, ওয়েট ঠিক করে দিয়ে না, হলো, যা হয়েছে হয়েছে। যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ তার পাতার মেসোফিল টিস্যুতে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে মাটি থেকে পানি শোষণ করে সূর্যের আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বলে। তাহলে সালোক সংশ্লেষণ কাকে বলে? যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ তার পাতার মেসোফিল টিস্যুতে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে মাটি থেকে পানি শোষণ করে সূর্যের আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে কি বলে? সালোক সংশ্লেষণ বলে। বলো, সালোক সংশ্লেষণ কাকে বলে? যে প্রক্রিয়া সবুজ উদ্ভিদ তার তার পাতায় পাতার তার পাতায় ইকান মেসোফিল কিতা স্যার ইকান
মেসোফিল টিস্যুতে মেসোফিল টিস্যুতে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে মাটি থেকে পানি শোষণ করে সূর্যের আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে সালোকসংশ্লেষণ বলে। তাহলে যে প্রক্রিয়া সবুজ উদ্ভিদ তার পাতার মেসোফিল টিস্যুতে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড নিবে, মাটি থেকে পানি নিবে, পানি শোষণ করবে, তাই তো? আর হলো কার উপস্থিতিতে? সূর্যের আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। তাকে বলে সালোক সংশ্লেষণ। হলো এতটুকু ক্লিয়ার? জি স্যার। এবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটার বিক্রিয়াটা আমাদের লাগবে। বিক্রিয়াটা কি? 6টা কার্বন ডাই অক্সাইড, যেহেতু বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড নিছে, পানি থেকে মাটি থেকে পানি নিছে, কার উপস্থিতিতে? আলোর উপস্থিতিতে, সূর্যের আলো। আর কোথায়? মেসোফিল টিস্যুতে, তার মানে ক্লোরোফিল উপস্থিত এখানে। এখন কে জয়েন হচ্ছে? ওকে, আচ্ছা শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, তাহলে আমরা সালোক সংশ্লেষণ বলতেছিলাম যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ তার পাতার মেসোফিল টিস্যুতে বায়ু থেকে কি নিবে? কার্বন ডাই অক্সাইড। এই যে কার্বন ডাই অক্সাইড নিল, মাটি থেকে কি নিচ্ছে? মাটি থেকে পানি শোষণ করতেছে, এই যে পানি। কার উপস্থিতিতে? আলোর উপস্থিতিতে। যেহেতু মেসোফিল টিস্যুতে, ওখানে কি আছে আমাদের? ওখানে আছে আমাদের ক্লোরোফিল। কি তৈরি করবে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে। শর্করা বা কার্বোহাইড্রেট। তা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য একটা হলো গ্লুকোজ। ধরো গ্লুকোজ টাইপের কিছু তৈরি করলো, যেহেতু গ্লুকোজটা তৈরি করে না, অন্য কিছু তৈরি করে। H12O6, অবশ্যই এটা গ্লুকোজেরই সংকেত। তারপরে 6O2 প্লাস 6H2O, এইটা হলো আমাদের সালোক সংশ্লেষণের ইকুয়েশনে। দেখো 6টা কার্বন ডাই অক্সাইড, 12টা পানি, আলো বা ক্লোরোফিল উপস্থিতিতে এই যে আমাদের শর্করা জাতীয় খাদ্য তৈরি করতেছে, এটাই হলো সালোক সংশ্লেষণের সংজ্ঞা। তার নিচে লাইন দাগায় রাখো, পাতার মেসোফিল টিস্যুতে সালোক সংশ্লেষণের প্রধান স্থান। এতটুকু লিখে রাখো। এবার তোমরা আমারে বলো, আমাদের সালোক সংশ্লেষণের জন্য কাকে কাকে দরকার হচ্ছে? কার্বন ডাই অক্সাইডকে, পানিকে, আলোকে আর ক্লোরোফিলকে, তাই তো? জি স্যার। এখন বলো, যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়াই, যেহেতু ওইটা দিয়ে আমাদের সালোক সংশ্লেষণ একটা বিক্রিয়ক, মানে ওইটা বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে, তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি আমরা বাড়াই, তাহলে সালোক সংশ্লেষণের হার বাড়বে নাকি কমবে? কার্বন ডাই অক্সাইড বেশি বেশি দিলে অবশ্যই বাড়বে। যদি পানির পরিমাণ বাড়ায়, তাহলে সালোক সংশ্লেষণের হার স্যার বাড়বে, বাড়বে। ওকে, কমবে, এতটুকু আমরা জানি। বাড়বে। এখন আমাকে বলো, আমাদের যে বায়ু, বায়ুতে কার্বন ডাই অক্সাইড থাকে, বায়ুতে কার্বন ডাই অক্সাইড থাকে হলো 0.03%। মোট যে গ্যাস, আমাদের বায়ুতে যত গ্যাস আছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, তারপরে নিয়ন, সিলিকন, যত, মানে সিলিকন তো না, মানে যতগুলা গ্যাস আছে, তার মধ্যে কার্বন ডাই অক্সাইড বায়ুতে 0.03% থাকে, আর পানিতে কার্বন ডাই অক্সাইড থাকে 0.3%। এখন আমরা বলো 0.3% বড় নাকি 0.03% বড়? 0.3% বড়। 0.3%। কেউ কি জয়েন হইতে যাচ্ছে নাকি? ওকে, যেহেতু আমাদের, তোমরাই বললে 0.3% বড়, তার মানে আমাদের কার্বন ডাইঅক্সাইড কোথায় বেশি আছে? পানিতে নাকি বায়ুতে? পানিতে। পানিতে। তাহলে পানিতে। সালোক সংশ্লেষণের পানিতে। হার বায়ু থেকে পানিতে বেশি হবে না কম হবে? যেহেতু কার্বন ডাইঅক্সাইড বেশি, বেশি হবে না কম হবে? দেখো কার্বন ডাইঅক্সাইড আমাদের সালোক সংশ্লেষণে দরকার হচ্ছে, তাহলে পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, তাহলে সালোক সংশ্লেষণ পানিতে বেশি হবে নাকি বায়ুতে বেশি হবে? পানিতে। পানিতে। কে বারবার জয়েন হচ্ছে, আবার লিভ দিচ্ছে? ওকে,
আচ্ছা দ্রব- এতটুকু পর্যন্ত হ্যালো, কেউ কিছু বলতেছো? দেখো তাহলে বলো আমাদের উদ্দেশ্য কি ছিল? আমাদের উদ্দেশ্য ছিল না শর্করা জাতীয় খাদ্য তৈরি করা বা এতটুক জায়গায় এতটুক জিনিস তৈরি করা, তাই না? জি স্যার। কিন্তু আমাদের এক্সট্রা কার্বন ডাই অক্সিজেন আর পানি তৈরি হয়েছে কোনো বিক্রিয়ায়। শোনো, কোনো বিক্রিয়ায় যদি আমরা যা দরকার হয় সেইটা তৈরি তো হয়, তা বাদে যে জিনিসগুলা তৈরি হয় সেইগুলাকে বলা হয় উপজাত দ্রব্য। উপজাত দ্রব্য, সেগুলাকে বলা হয় উপজাত দ্রব্য অথবা বাই প্রোডাক্ট বলে। প্রোডাক্ট। ওকে, এতটুকু আমরা জানি। এখন বইতে আসো, বইতে কি লেখা রয়েছে? এই যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03% আর পানিতে 0.3%। তাই জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি। আর অক্সিজেন আর পানি কি তৈরি হচ্ছে, কি হিসাবে তৈরি হচ্ছে? যেহেতু এটা আমাদের তৈরি করার উদ্দেশ্য ছিল না, এমনি এমনি তৈরি হয়ে গেছে, এই জন্য এগুলাকে কি বলতেছে আমরা? উপজাত দ্রব্য। উপজাত দ্রব্য। বা বাই প্রোডাক্ট। এটা হলো একটা জারণ বিজারণ বিক্রিয়া, জাস্ট দাগায় রাখো। এখানে পানি হলো জারিত হয়, কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়, জাস্ট এতটুকু দাগায় রাখো। ওকে, এরপরে যে জায়গাটা, এরপরে হলো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুইটা পর্যায়ে ভাগ করে। তাহলে বিজ্ঞানীকে 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণকে দুইটা ভাগে ভাগ করেন। আমাদের সালোক সংশ্লেষণ ইংরেজি হলো ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষণকে বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে দুইটা ভাগে ভাগ করেন। একটাকে বলতেছে আলোক নির্ভর পর্যায়, যে পর্যায়ে আলো দরকার হয়, আর একটা হলো আলোক নিরপেক্ষ পর্যায়। নিরপেক্ষ পর্যায়। ওকে, এটা অ্যাকচুয়ালি কি করে এটা? আচ্ছা, একটা হলো আলোক নির্ভর পর্যায়, একটা হলো আলোক নিরপেক্ষ পর্যায়। এখন আমাদের পড়াশোনা শুরু হবে আলোক নির্ভর পর্যায় নিয়ে। এখন পড়াশোনার টপিক হলো আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায়, আমাদের এই আলোক নির্ভর পর্যায়ে তিনটা জিনিস তৈরি হয়। আলোক নির্ভর পর্যায়ে কয়টা জিনিস তৈরি হয়? তিনটা বস্তু তৈরি হয়। তাহলে আমরা কি বললাম? 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণকে কয়টা ভাগে ভাগ করে? দুইটা। দুইটা। একটা হলো আলোক নির্ভর পর্যায় আর একটা আলোক নিরপেক্ষ পর্যায়। নিরপেক্ষ পর্যায়। নিরপেক্ষ পর্যায়। এবার আমরা পড়া শুরু করছি আলোক নির্ভর পর্যায়ে। আলোক নির্ভর পর্যায়ে তিনটা জিনিস তৈরি হয়। একটা হলো এটিপি, একটা হলো NADPH, আর একটা হলো হাইড্রোজেন। কেউ কি কিছু বলবা? হ্যালো, জি না স্যার। ওকে। আলোক নির্ভর পর্যায়ে আমাদের তিনটা জিনিস তৈরি হয়। একটা হলো এটিপি, একটা NADPH, একটা হলো হাইড্রোজেন। দেখো বইয়ের সাথে মিলাই, আমাদের আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য, তত অবশ্যই তিনটা জিনিস এখানে তৈরি হচ্ছে আমাদের। একটা হলো এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটা আমরা অলরেডি পড়ে এসেছি। একটা হলো NADPH বা বিজারিত। Na হলো নিকোটিনামাইড, এতে হলো অ্যাডিনিন, ডিতে হলো ডাইনিউক্লিওটাইড, পিতে হলো ফসফেট, এইচে হাইড্রোজেন। দেখো, বিজারিত নিকোটিনামাইড, অ্যাডিনিন, ডাইনিউক্লিওটাইড, ফসফেট।
আর একটা জিনিস তৈরি হয় হাইড্রোজেন আয়ন বা প্রোটন। ওকে, এখন তোমার বইতে এইটা আর এইটা তৈরি হয় কিভাবে সেইটা দেখানো হয়েছে, এইটা কিভাবে তৈরি হয় সেটা দেখানো নেই, তাই আমাদের এটা দরকার নেই জানার। ফার্স্টে যেটা সেটা আমরা এখন জানি। আচ্ছা, আমাদের এটিপিটা কিভাবে তৈরি হয় খুব ইজিলি বলতেছি, ইজিলি মাথায় ঢুকাবা, প্যাস্ট গোজ নিবা না। এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হলে কি যেন তৈরি হয়, বলো? অ্যাডিনোসিস ট্রাইফসফেট। আর এইখানে এই তৈরি হতে গেলে আমাদের কি দেওয়া লাগে বাইরে থেকে? শক্তি। শক্তি দেওয়া লাগে। আর শক্তি এই ফসফেট কোন অণুতে ফসফেট যুক্ত করার প্রক্রিয়ার নাম কি বলছিলাম? ফসফোরাইজেশন। ভেরি গুড, ফসফোরাইলেশন। ভেরি গুড। এই শক্তিটা, এখন আমাদের প্রশ্ন, এই শক্তিটা আসে কোত্থেকে? এইখানে দেখো আমাদের সূর্যমামা বসে আছে, সূর্যমামা কি দিচ্ছে? আলো দিচ্ছে। এই সূর্যের আলোটা অ্যাকচুয়ালি এইরকম এরকম রে রে আকারে আসে না, এগুলো আসলে প্যাকেট প্যাকেট আকারে আসে। এই প্যাকেট গুলাকে বলা হচ্ছে ফোটন। এই প্যাকেট গুলাকে কি বলে? ফোটন। সূর্যের যে আমরা বলছি গাছের পাতার যে ক্লোরোফিল, দেখো এখানে আমরা লিখছিলাম, এই যে এখানে ক্লোরোফিল, এই ক্লোরোফিলের কাজটা আমরা এখন পড়বো। ঠিক আছে, এই ক্লোরোফিল কি কাজটা করে? এই ক্লোরোফিল এই সূর্যের যে ফোটন, এই ফোটনকে ক্লোরোফিল কি করে ধরে? ক্লোরোফিল এই সূর্যের ফোটনকে ধরে এই ফোটনকে শক্তিতে রূপান্তর করে, সেই শক্তি দিয়ে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে তৈরি করে এটিপি। দেখো, যেহেতু সূর্যের আলো এখানে উপস্থিত আছে, এই কারণে এই প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন, যেহেতু সূর্যের আলো উপস্থিত রয়েছে। আবার এডিপি কিভাবে তৈরি হয় ভাই? এডিপির সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হয়ে তৈরি করে এটিপি। এই প্রক্রিয়া আমাদের কি লাগতেছে? শক্তি লাগতেছে। এই শক্তি কোত্থেকে আসে? সূর্য থেকে আসে। সূর্য ফোটন ছাড়ে, বা সূর্যের যে রশ্মি ওর মধ্যে ফোটন থাকে, প্যাকেট প্যাকেট ফোটন। এই ফোটনকে ক্লোরোফিল ধরে, ধরে সেটাকে শক্তিতে রূপান্তর করে, সেই শক্তি দিয়ে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় এটিপি। এবং যেহেতু সূর্যের আলো উপস্থিত বা ফটো বা আলো উপস্থিত, এই জন্য এই প্রক্রিয়ার নাম ফটোফসফোরাইলেশন। বোঝা গেছে? এবার একজন বলো, কি হয় প্রথমে, কার সাথে কে যুক্ত হয়? এডিপির সাথে ফসফেট যুক্ত হয়। অজৈব ফসফেট, যেহেতু এটাকে তোমরা বলো অজৈব, আই মানে হলো ইনঅর্গানিক বা অজৈব। এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করে? এটিপি। এর জন্য কি দরকার হয়? শক্তির দরকার হয়। এই শক্তি কার থেকে আসে? সূর্য থেকে। সূর্য কি ছাড়ে? ফোটন ছাড়ে। ফোটনকে ধরে কে? ক্লোরোফিল। এই ফোটনকে কিসে রূপান্তর করে? শক্তিতে রূপান্তর করে। ফসফেট যুক্ত করার প্রক্রিয়ার নাম কি? ফটোফসফোরাইলেশন। যেহেতু আলো উপস্থিত আছে, এই কারণে এর নাম কি? ফটোফসফোরাইলেশন। ভেরি গুড, ফটোফসফোরাইলেশন। এরপরে দেখো, এই যে আমাদের এটিপি তৈরি হওয়া শেষ, এবার হাইড্রোজেন আয়ন কি হয়? এই যে আমাদের যে পানি, এই পানি, এই যে সূর্যের আলো, সূর্যের আলো আর হলো ক্লোরোফিল, সূর্যের আলো আর ক্লোরোফিলের সাহায্যে পানি ভেঙে যায়, ভেঙে যে দুইটা হাইড্রোজেন আয়ন তৈরি করে, দুইটা ইলেকট্রন তৈরি করে, আর হলো অক্সিজেন তৈরি করে। সূর্যের আলোর সাহায্যে পানি ভেঙে গিয়ে দুইটা হাইড্রোজেন, দুইটা ইলেকট্রন, একটা অক্সিজেন তৈরি করে। এই যে যেহেতু পানি ভাঙে, এই জন্য এটাকে বলা হয় পানির লাইসিস। লাইসিস মানে ভাঙা, পানির লাইসিস। আর যেহেতু এটা সূর্যের আলোর উপস্থিতি হচ্ছে, এই জন্য এটাকে কি বলবো আমরা? পানির ফটোলাইসিস। এবার বইতে আসো, বইতে কি কি লেখা আছে দেখো।
এই যে ক্লোরোফিল অণু সূর্য থেকে যে আলোক রশ্মির ফোটন আসে, ফোটন থেকে শক্তি সঞ্চয় করে। এই শক্তি দিয়ে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি করে কি এটিপি। এটাকে বলা হয় ফটোফসফোরিলেশন গেল। আর একটা হলো সূর্যালোক আর ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন আয়ন আর ইলেকট্রন তৈরি করে। এটাকে বলা হয় পানির ফটোলাইসিস, যেটা আমরা মাত্র দেখলাম। বইয়ের সাথে মিলছে? হয়েছে? ক্লিয়ার? জি স্যার। আজকে তোমাদের পড়া এই জি পর্যন্ত। তাহলে আমরা ফার্স্টে কি পড়লাম? ফার্স্টে আমরা এই যে স্ট্রাকচারটা পড়লাম যে অ্যাডিনিনের সাথে 5 কার্বন মিশ্র সুগার যুক্ত হয়ে তৈরি করে অ্যাডিনোসিন। তারপরে একটা ফসফেট, দুইটা ফসফেট, তিনটা ফসফেট যুক্ত করে অ্যাডিনোসিন, মনোফসফেট, ডাইফসফেট, ট্রাইফসফেট তৈরি করে। ফসফেট যুক্ত করার প্রক্রিয়াকে বলে ফসফোরিলেশন, আর বের করে দেওয়ার প্রক্রিয়াকে বলে ডিফসফোরিলেশন। ওকে। আর প্রান্তীয় ফসফেট অণুতে 7.3 কিলো ক্যালোরি অথবা 30.55 কিলো ওজন শক্তি জমা রাখে। আর এডিপি কেন বায়োলজিক্যাল কয়েন? যখন আমরা খাবার খাচ্ছি, শক্তি দিয়ে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে তৈরি হচ্ছে এটিপি। আবার যখন আমাদের কাজের দরকার হচ্ছে, সেই এটিপি থেকে ফসফেট বের হয়ে যায়, আবার তৈরি করতেছে এটিপি এবং শক্তি দিচ্ছে। এই শক্তি দিয়ে আমরা কাজ করতেছি। এটা হলো এটিপি এটিপি সাইকেল। আর হলো সালোক সংশ্লেষণ কি? যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ পাতার মেসোফিল টিস্যুতে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড, পানি থেকে মাটি থেকে পানি, সূর্যের আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। এই যে এটা হলো আমাদের সেই বিক্রিয়াটা। বায়ুতে এতটুকু কার্বন ডাইঅক্সাইড থাকে, পানিতে এতটুকু থাকে, পানিতে যত বেশি থাকে, পানিতে সালোক সংশ্লেষণ বেশি হয়। আর এই প্রক্রিয়াকে বিজ্ঞানী ব্ল্যাকম্যান দুইটা ভাগে ভাগ করে। একটা হলো আলোক নির্ভর পর্যায়, একটা আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায়ে তিনটা জিনিস তৈরি হয়: এটিপি, হাইড্রোজেন আয়ন, এনএডিপিএইচ। এটিপি হলো আমাদের তৈরি জানতে হবে, এই হাইড্রোজেন আয়ন তৈরি জানতে হবে, এনএডিপিএইচ জানা লাগবে না। এটিপি কিভাবে তৈরি হয়? এটিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এটাকে বলা হয় ফটোফসফোরেশন। কেন? এই শক্তিটা আসছে সূর্য থেকে। সূর্যের আলোর ফোটনকে ক্লোরোফিল ধরে শক্তিতে রূপান্তর করে। আর পানির ফটোলাইসিস কি জিনিস? পানিকে আলো আর ক্লোরোফিলের উপস্থিতিতে ভেঙে হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন, অক্সিজেন তৈরি করে। যেহেতু আমাদের হাইড্রোজেন আয়ন তৈরি করার দরকার ছিল, এই যে তৈরি হয়ে গেল, এই তিনটার মধ্যে তৈরি হয়ে গেল। এইটা হলো আলোক নির্ভর পর্যায়ে। আজকের পড়াশোনা এই পর্যন্ত। আসসালামু কারো কোনো আলাইকুম। কোশ্চেন? কোনো কোশ্চেন? জি না স্যার। ওকে, আল্লাহ হাফেজ তাহলে। আসসালামু আলাইকুম।